Okay, so hello and welcome dear students. Welcome to the first EVS class. Okay, so তোমরা প্রত্যেকেই যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ আমাদের WBCS, সেই WBCS এ কিন্তু ডেফিনেটলি এনভায়রনমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। তো বিশেষ করে প্রিলিমিনারি এবং মেন্স একটা সময় পর্যন্ত ছেলেমেয়েরা ধারণা করত যে ইভিএস বোধহয় শুধুমাত্র মেন্সেই লাগে, এখানে প্রিলিমিনারির কোনো জায়গা নেই। কিন্তু গত কয়েক বছরের প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি যে প্রিলিমিনারিতেও কিন্তু এখন ইভিএসের প্রশ্ন থাকছে। তাই শুরু থেকে আমাদের এই পার্টটাকে বা এই চ্যাপ্টারগুলোকে বা ইভিএস পেপারটাকে খুব যত্ন নিয়েই পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা কম্পিট করতে পারবো না উইথ আওয়ার কম্পিটিটার্স। তাহলে প্রথমেই যেটা জানা দরকার বা প্রথমেই যেটা বোঝা দরকার সেটা হচ্ছে এই যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট থেকে আমাদের কতগুলো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। দেখো, আমি যদি WBCS প্রিলিমিনারির ক্ষেত্রে বিচার করি তাহলে প্রিলিমিনারিতে তোমরা নিশ্চয়ই জানবে জেনারেল সায়েন্স, এটার জন্য বরাদ্দ থাকে কত? এটার জন্য বরাদ্দ থাকে 25 নম্বর, রাইট? এবার এই যে 25 নম্বরের মধ্যে আমরা ম্যাক্সিমামটাই প্রিলিমিনারিতে বায়োলজির কোশ্চেন পাই, বাট দেখা যাচ্ছে 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু এনভায়রনমেন্ট থেকে থাকে। ওকে, এবং যদি আমরা মেন্সের দিকে তাকাই তাহলে মেন্সে কিন্তু এই প্রশ্নের সংখ্যাটা 40 বা 40+ হতে পারে। সো বি কেয়ারফুল ফ্রম ইয়োর ফার্স্ট ডে। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো বা এই অনুশীলনগুলো যেগুলো আমরা এখানে করছি বা এই ক্লাসে করছি সেগুলোর ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেতন থাকবে। জিনিসগুলো যতটা সম্ভব আমি তোমাদের সহজভাবেই বলার চেষ্টা করব, বাট স্টিল আমি তোমাদের কাছে আসব, যদি কারোর কোথাও অসুবিধা থাকে সেটাও আমি নিশ্চয়ই ক্লিয়ার করে দেব ক্লাসের মধ্যেই। ঠিক আছে, সো চলো আজকে বেশি দেরি আমরা করব না, আমরা আস্তে আস্তে ক্লাসটা স্টার্ট করি এবং তোমাদের সাথে তারপর আস্তে আস্তে কথাও বলবো, কোথায় কি ডাউট হচ্ছে না হচ্ছে সেগুলোও শুনবো। ঠিক আছে, ওকে। দেখো, আমরা আজকে ফার্স্টে এনভায়রনমেন্ট পড়ছি, রাইট? তাহলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট এই শব্দটার মানে কি, বা এনভায়রনমেন্ট বলতে আসলে ঠিক কি বোঝায়। এনভায়রনমেন্ট মানে কিন্তু হচ্ছে সারাউন্ডিংস, অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক অবস্থাই হচ্ছে এনভায়রনমেন্ট। তাহলে দেখো কি লেখা রয়েছে, all those things and set of conditions which influence the organisms at a particular space is called the environment, and it is collective form of physical, social and cultural conditions affecting the physiological activities of organism like growth, development, etc. তাহলে আমরা যে পরিবেশে থাকছি বা আমরা যে পরিবেশে বাস করছি সেই পরিবেশের সাথে কিন্তু আমাদের বেড়ে ওঠার একটা খুব অভূতপূর্ব সম্পর্ক রয়েছে। যেমন দেখো, একটা পাহাড়ি অঞ্চলের মানুষ সে কিন্তু অনেক বেশি কর্মঠ হয় রাদার দ্যান একটা সমতলে থাকা মানুষের চেয়ে। তাহলে বিভিন্ন জায়গার পরিবেশ, বিভিন্ন জায়গার পরিস্থিতি, বিভিন্ন জায়গার আবহাওয়া বা জলবায়ু সবটাই মানুষের খাদ্যের অভ্যাস, তার বৃদ্ধি, এই সমস্ত বিষয়কে কিন্তু নিয়ন্ত্রণ করে। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবার কি বলা হচ্ছে দেখো, এনভায়রনমেন্ট ইট লিটারালি মিনস সারাউন্ডিংস। তাহলে এনভায়রনমেন্ট মানে আমরা বলবো পারিপার্শ্বিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা।
আমাদের চারপাশে যে পারিপার্শ্বিক অবস্থা আমরা দেখছি বা যে পারিপার্শ্বিক অবস্থা আমরা লক্ষ্য করছি সেটাই কিন্তু পরিবেশ। ইন এ নাটসেল, এনভায়রনমেন্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সাম টোটাল অফ অল কন্ডিশনস অ্যান্ড ইনফ্লুয়েন্সেস দ্যাট অ্যাফেক্ট দ্য ডেভেলপমেন্ট অফ লাইফ অ্যান্ড অর্গানিজমস। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। হ্যালো, ইয়েস ইয়েস, ইউ আর অডিবল। Okay, 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 no, okay, no issues. Okay, no, no issues. I will explain the things in English as well beside Bengali. No issues. Okay, do the class, and if you have any problem, then please ask me. Okay, so we are moving to the next slide. Look, now we are going to discuss about the types of environment. এখন আমরা জানবো এনভায়রনমেন্টের টাইপস নিয়ে। সো এনভায়রনমেন্ট আর জেনারেলি টু টাইপস। দেখো, দুই ধরনের এনভায়রনমেন্ট হয়। ওয়ান ইজ ন্যাচারাল এনভায়রনমেন্ট। ইন বেঙ্গলি আমরা এটাকে বলে থাকি প্রাকৃতিক পরিবেশ। এটা হলো প্রাকৃতিক পরিবেশ। আর আরেকটি আমাদের রয়েছে, অ্যানাদার ওয়ান ইজ সোশ্যাল অর ম্যান মেড এনভায়রনমেন্ট, যেটাকে আমরা বলি কৃত্রিম। ইন বেঙ্গলি কৃত্রিম বা মনুষ্য সৃষ্ট পরিবেশ। মনুষ্য সৃষ্ট পরিবেশ। Now this natural environment or the components of natural environment, these are divided into two different parts. তাহলে ন্যাচারাল এনভায়রনমেন্টের উপাদানগুলোকে আমরা আবারও দুই ভাগে ভাগ করছি। ওয়ান ইজ রিনিউয়েবল and another one is non-renewable components. So renewable components means the things which we can renew, which we can reuse again and again. ওকে, যেগুলোকে আমরা বারবার ব্যবহার করি, যেমন সয়েল, ওয়াটার, ফরেস্ট। অ্যান্ড নন রিনিউয়েবল মিনস যেগুলো একবার ফুরিয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না, দ্য থিংস হুইচ উই কান্ট রিনিউ। তার মধ্যে রয়েছে অয়েল, কোল, মিনারেল। সো ইন এক্সাম you may get example based question from here. Which of the following is a renewable source or which of the following is non renewable source? এইভাবে কিন্তু তোমাদের কাছে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। And nowadays আমরা জানি রিসোর্স ডিপ্লিশন, ইটস আ ভেরি প্রমিনেন্ট ইস্যু। এবং এই যে রিসোর্স ডিপ্লিশন নিয়ে আমরা কথা বলছি, টু রিস্টোর দ্য রিসোর্স, আমরা একটা কনসেপ্ট নিশ্চয়ই পড়েছি বা জেনেছি। That is what? That is the concept of 3R. And this 3R concept is what? Reduce, reuse and recycle. The concept of 3R is reduce, reuse and recycle. ঠিক আছে, তাহলে this is the description of our second slide. Okay. Yes, please. Okay, so I am trying to adjust. Okay, hopefully it is okay now. এখন ঠিক আছে? Is it okay now? Okay, okay.
ওকে, সো এবারে আমরা দেখতে পাচ্ছি যে লুক, অ্যান এনভায়রনমেন্ট it must have some characteristics which we define as healthy environment. Not all environment are healthy and not all environment are eligible to give a proper place for human or other animals to survive. তাহলে সব পরিবেশ কিন্তু ভালো নয় বা সব পরিবেশ বসবাসের উপযুক্ত নয়। তাহলে বসবাসের উপযুক্ত হতে গেলে একটা পরিবেশ সেটার মধ্যে কি কি গুণাবলী থাকা প্রয়োজন। ফার্স্ট ওয়ান, দিস ইজ স্পেস ফর গ্রোথ অ্যান্ড মুভমেন্ট। সো the space is required for growth and movement. Without growth or movement we can't do something. Then sufficient quantity and good quality of food. So food is the utmost requirement. Without food আমরা কেউ সার্ভাইভ করব না। ভালো খাদ্য, পর্যাপ্ত পুষ্টি দ্রব্য ছাড়া আমরা কেউই বেঁচে থাকব না। ওয়াটার ফর নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট অ্যান্ড ফুড ফরমেশন। ওয়াটার ইজ রিকোয়ার্ড, আমরা বলেছি ছোটবেলায় পড়েছি জলের নাম জীবন, জলের অপর নাম জীবন। তাহলে জল ছাড়া আমরা কেউই কিন্তু বেঁচে থাকতে পারবো না। এবং তার সাথে রয়েছে এনার্জি ফর লাইফ প্রসেস। সো তোমরা হয়তো পড়েছো ছোটবেলায় যে ইচ অ্যান্ড এভরি ডে উই রিকোয়ার a minimum amount of 2.5k to 3000 kilocalorie energy, okay, to complete all the life process. আমাদের প্রতিদিনের কাজগুলো করার জন্য আমাদের প্রায় 2.5 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন লাগে। এবং লুক, সল্ট অ্যান্ড মিনারেল এসেনশিয়াল ফর বডি গ্রোথ। ফর এক্সাম্পল উই ক্যান সে আয়রন, this is required for what? Hemoglobin. Okay, iodine, this is required for what? This is required for development of thyroid gland. So all the salt and mineral এগুলো আমাদের কাজে লাগবে. These all are required for our development. So these are the characteristics of healthy environment. এখন ক্লিয়ার? বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? ক্লিয়ার সবার কাছে? ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, এইবার দেখো আমরা এখন যেটা পড়তে যাচ্ছি বা এখন যেটা জানতে যাচ্ছি, দিস ইজ হোয়াট দ্য ইউনিট অফ এনভায়রনমেন্ট। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। অ্যান ইন্ডিভিজুয়াল, it is the smallest unit of environment. Multiple number of individual, তারা কি তৈরি করে? মাল্টিপল ইন্ডিভিজুয়াল তৈরি করছে একটা পপুলেশনকে। মাল্টিপল পপুলেশন তারা কোথায় থাকছে? or multiple population forms a community. Multiple community form ecosystem. Multiple ecosystems form biome and multiple biomes form biosphere. So biosphere is the largest unit of environment and individual is the smallest unit of environment. So you have to remember this sequence. তোমাকে পরীক্ষায় এরকমও দিতে পারে যে write the units of environment or arrange the units of environment in ascending manner or arrange the units of environment in descending manner. You may get question in this way. So be careful, এইগুলো একটু যত্ন নিয়ে মাথায় রাখবে। এবং স্মলেস্ট ইউনিট বলেই দিয়েছি ইন্ডিভিজুয়াল, দ্য লার্জেস্ট ইউনিট বলেই দিয়েছি বায়োস্ফিয়ার। তো এই বায়োস্ফিয়ারের আবার 3 রকম ডিভিশন আছে, লাইক হাইড্রোস্ফিয়ার, দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়াটার, লিথোস্ফিয়ার, this is associated to soil, and
atmosphere, this is associated to air. Okay. ওকে, সো যে কথাটা আমি বললাম সেটা দেখো এখানে রয়েছে। দ্য বায়োস্ফিয়ার শব্দটা এবারে আমরা দেখতে পাচ্ছি, এই যে বায়োস্ফিয়ারের কথা আমরা বলছি, হু কয়েন্ড বায়োস্ফিয়ার, তাহলে লেখা রয়েছে দেখো, দ্য টার্ম বায়োস্ফিয়ার এটা কয়েন করেছিলেন জিওলজিস্ট এডওয়ার্ড সুয়েস ইন 1875, এবং বায়োস্ফিয়ার মিনস দ্য প্লেস of Earth's surface where life dwells, and biosphere, this is composed of atmosphere means related to air, lithosphere related to soil, and hydrosphere related to water. যেহেতু biosphere is the largest unit of environment, so we may call biosphere as global ecosystem. This is a very important point. Which unit of environment is considered as the global ecosystem? So biosphere is considered as the global ecosystem. এই অবধি ক্লিয়ার? বুঝতে পারলে? ঠিক আছে। সো এটা দেখো একটা বায়োস্ফিয়ারের ছবি তোমরা দেখতে পাচ্ছ, and here are the composition of biosphere. So lithosphere is there, hydrosphere is there, atmosphere is there. Okay, so now we are going to discuss about environmental education. দেখো, environmental education, it's a very important subject nowadays, because we all know এখন কি চলছে, এখন আমাদের পৃথিবীব্যাপী different kind of pollutions চলছে। climate change is the one of the most burning issue, যেটা নিয়ে আমরা প্রতিনিয়ত এখন কাজ দেখতে পাচ্ছি। তো environmental education is required to solve those issues, এবং এই যে environmental education সেটাকে আমরা দুটো ওয়েতে নিতে পারি। কি কি? ওয়ান ইজ ফর্মাল ওয়ে অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইনফর্মাল ওয়ে। সো ফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন ডিপেন্ডস অন স্কুল কারিকুলাম। বলা চলে যেটা সব থেকে বেটার, যে হোয়াট উই আর ডুইং হেয়ার, আমরা এখানে যা করছি সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন। একটা আমরা নির্দিষ্ট চ্যাপ্টার ধরে ধরে এসএম ধরে পড়ছি, তারপর আমরা ক্লাস ওয়ার্ক সলভ করছি। দিস আর দ্য ফর্মাল ওয়ে অফ এনভায়রনমেন্টাল এডুকেশন। বাট যদি তোমরা নিশ্চয়ই জানো, ফর এক্সাম্পল 5th জুন ইজ সেলিব্রেটেড অ্যাজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, 22nd এপ্রিল ইজ সেলিব্রেটেড অ্যাজ আর্থ ডে। তাহলে এই যে দিনগুলো, এই দিনগুলোতে গিয়ে আমরা যখন স্পেসিফিক কোনো কর্মসূচি করছি বা স্পেসিফিক কিছু অ্যাক্ট পারফর্ম করছি টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট অর ফর দ্য এনভায়রনমেন্ট, উই অ্যাওয়্যার পিপল টু সলভ ডিফারেন্ট ইস্যুস, তাহলে সেই জিনিসটাকে আমরা বলছি ইনফর্মাল এডুকেশন। সো ফর্মাল ইজ বেসড অন স্কুল অর কলেজ কারিকুলাম, and informal is based on your activity in your locality or in a global aspect. So এবার দেখে নেব look, the objectives of environmental education. So what are the basic objectives of environmental education? Look, first of all এটা জানবে এনভায়রনমেন্টাল এডুকেশনের যে গোলসগুলো ছিল সেই গোলসগুলোকে ফর্মুলেট করা হয়েছিল ফার্স্ট ইউনেস্কোর 1975-এর একটা কনফারেন্সে। দ্য গোলস অফ এনভায়রনমেন্টাল এডুকেশন সেটা ফর্মুলেট করা হয়
ইউনেস্কোর 1975 এর কনফারেন্সে, বাট 1977-এ সেই গোলসগুলোকে রিপ্লেস করে অবজেক্টিভস নিয়ে আসা হয়। হোয়াই উই স্টাডি এনভায়রনমেন্টাল এডুকেশন, হোয়াই ইট ইজ নেসেসারি? সো ইউনেস্কোর যে 1977-এর কনফারেন্স হয়েছিল, সেই 1977-এর কনফারেন্সে 6টা অবজেক্টিভ সেট করা হয়েছিল এই এনভায়রনমেন্টাল এডুকেশনের জন্য। সো হোয়াট আর দ্য 6 objectives? Number 1 is awareness. You must be aware about your surroundings. Then attitude. ধরো তোমার চারপাশে কোনো একটা ঘটনা ঘটছে বা এমন একটা কিছু ঘটছে যেটা কখনোই ইকো ফ্রেন্ডলি বা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি নয়। সো ইউ মাস্ট হ্যাভ পজিটিভ অ্যাটিটিউড টু প্রোটেস্ট ইট। ওকে, তাহলে দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ অ্যাটিটিউড ইন স্টাডিং এনভায়রনমেন্ট। দেন আসছে নলেজ। ধরো তোমার পাড়ার প্রতিবেশী সে নর্দমায় ময়লা ফেলছে বা নর্দমায় প্লাস্টিক ফেলছে। সো ইউ মাস্ট হ্যাভ দ্য নলেজ, নর্দমায় প্লাস্টিক ফেললে কি হতে পারে, নর্দমাটা বন্ধ হতে পারে, নর্দমাটা চোখ করতে পারে, এরম নানাবিধ সমস্যা আসতে পারে। দেন স্কিল। তোমার পাড়ার প্রতিবেশী বললেন যে আমি নর্দমায় ফেলছি, তো তোমার কি, নর্দমায় ফেলবো না তো কোথায় ফেলবো, যা আমাদের দেখা যায় আমাদের দেশে বা আমাদের শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলে। সো তোমাকে সেই বিষয়টা জানতে হবে এবং সেই লোকটিকে বোঝাতে হবে যে এটি আপনি এখানে ফেলুন, তাহলে এটা রিসাইকেল হতে পারে। আমরা দেখেছি যে গভর্নমেন্ট থেকে এখন একটা বিশেষ ইনিশিয়েটিভ, যেমন নির্মল বাংলা একটা ইনিশিয়েটিভ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেই অনুসারে তোমরা দেখেছো যে বাড়িতে বাড়িতে সবুজ বালতি, নীল বালতি এগুলো দেয়া হচ্ছে, যাতে করে আমরা ড্রাই ওয়েস্ট বা ওয়েট ওয়েস্ট বা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট কি নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট এগুলোকে সেপারেট করতে পারি বা এগুলোকে আলাদা করতে পারি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইভ্যালুয়েশন অ্যান্ড পার্টিসিপেশন। ইভ্যালুয়েট করা, আমি যে একটা কাউকে কাজ করতে বারণ করলাম তারপরেও কি সে সেই কাজটা করছে, সেটা আমাকে নিয়মিত মনিটরিং করতে হবে এবং তার জন্যই ইভ্যালুয়েশন দরকার। এবং তার সাথে অ্যাক্টিভলি আমি ডিফারেন্ট টাইপসের এনভায়রনমেন্টাল কর্মসূচিতে পার্টিসিপেট করব বা নিজেকে নিযুক্ত রাখবো। তাহলে কি ধরনের প্রশ্ন আসতে পারে, যে গোলস ওয়্যার ফর্মুলেটেড ইন কনফারেন্স অফ হুইচ ইয়ার, objectives of environmental education were formulated in conference of which year, how many objectives were set by UNESCO to for environmental education, এরকম নানাবিধ প্রশ্ন আসতে পারে এবং এগুলোই কিন্তু আমরা ডেফিনেটলি খেয়াল রাখবো। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো? ওকে, ওকে, এইবার আমরা একটা জিনিস জানছি, সেটা হচ্ছে দেখো ইকোলজি। সো হোয়াট ইজ ইকোলজি? ইকোলজি ইজ study of environment and ecosystem. Study of environment and ecosystem is ecology. তাহলে এই যে ইকোলজি আমরা বলছি, এই ইকোলজি কিন্তু ডিফারেন্ট টাইপসের হতে পারে। ফর এক্সাম্পল কি রয়েছে, অট ইকোলজি, সিন ইকোলজি, যেগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সো অট ইকোলজি কি বলছে, দিস টার্ম ওয়াজ কয়েন্ড বাই স্ক্রোটার। স্ক্রোটার নামক একজন সায়েন্টিস্ট তিনি এটা প্রবর্তন করেন। ইট ডিলস উইথ দ্য স্টাডি অফ অ্যান ইন্ডিভিজুয়াল স্পিসিস অফ অর্গানিজমস অ্যান্ড ইট পপুলেশন, অ্যান্ড দ্য ইকোলজি স্টাডি দ্য বিহেভিয়ার and adaptation of particular species to the environmental condition at every stage of that individual life cycle. It is also called the species ecology. তাহলে দেখো, কোনো একজন সায়েন্টিস্ট বা কেউ মনে করলেন যে আমি একটা স্পেসিফিক এলাকাতে
চড়াই পাখির পপুলেশন নিয়ে কাজ করব। তাহলে চড়াই পাখি ইজ আ সিঙ্গল স্পিসিস, তাহলে এই চড়াই পাখির পপুলেশন নিয়ে কাজ করা হচ্ছে মানে ডেফিনেটলি একটা সিঙ্গল স্পিসিসের ওপর কাজ করা হচ্ছে, এবং সেটাই কিন্তু আলটিমেটলি স্পিসিস ইকোলজি বা আমরা বলছি অট ইকোলজি। একটু আগেই আমরা দেখলাম অনেক সংখ্যক স্পিসিস যে জায়গায় থাকে তাকে আমরা কি বলি? কমিউনিটি। তাহলে কমিউনিটি নিয়ে যখন আমরা পড়াশোনা করব বা মাল্টিপল স্পিসিস নিয়ে যখন আমরা পড়াশোনা করব তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ইকোলজি অফ কমিউনিটিজ, বা যেটাকে বলা হবে সিন ইকোলজি। দেখো লেখা আছে যে দ্য টার্ম সিন ইকোলজি ওয়াজ কয়েন্ড বাই কৃষ্ণার। It deals with study of community, their composition, behavior and relation with the environment. ঠিক আছে? So Ort ecology means species ecology, scene ecology means ecology of community, এবং আরেকটা ইকোলজি হয় সেটা হচ্ছে ডেম ইকোলজি। যেটা কি জিনিসটা হচ্ছে ইকোলজি অফ পপুলেশন। ইকোলজি অফ পপুলেশন ইজ কনসিডার্ড অ্যাজ ডেম ইকোলজি। ঠিক আছে? সো ডেমোগ্রাফি কথাটা আমি আই থিঙ্ক তোমরা শুনেছো বা তোমরা জানো। তাহলে ডেম ইকোলজি, দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য part of another part of ecology. Ort ecology means ecology of individual, scene ecology means ecology of community, and dame ecology means ecology of population. Okay? বেশ, এইবার দেখো আমরা ইকোসিস্টেমের ক্লাসিফিকেশন নিয়ে একটু কথা বলবো। মানে ইকোসিস্টেমকে আমরা ক ভাগে ভাগ করি বা ইকোসিস্টেমের কি কি ডিভিশনস রয়েছে। তাহলে ইকোসিস্টেম সেটাকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হলো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম এবং আরেকটা হলো টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। তাহলে এই যে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, এই অ্যাকোয়াটিক ইকোসিস্টেম দুই রকম। একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম। পৃথিবীতে টোটাল ফ্রেশ ওয়াটার কত শতাংশ? প্রায় 3% মতো। আর মেরিন ইকোসিস্টেম সমুদ্রের জল কত? প্রায় 97% মতো। ফ্রেশ ওয়াটার মানে নদীর জল, হ্রদের জল, পুকুরের জল, এগুলোকে আমরা বলি। তাহলে এই যে ফ্রেশ ওয়াটার তার মধ্যে দেখো রয়েছে লেন্টিক, লোটিক, ওয়েটল্যান্ড। লোটিক মানে হচ্ছে, লোটিক মানে কি? লোটিক মানে ফ্লোয়িং ওয়াটার, যেটা এসছে লোটাস থেকে, মানে নদীর জল বা হ্রদের জল, সরি নদীর জল যেমন বয়ে যাচ্ছে, দ্যাট ইজ লোটিক। আবার লেন্টিক কি? দিস ইজ হোয়াট? দিস ইজ স্ট্যাগন্যান্ট ওয়াটার। স্ট্যাগন্যান্ট মিনস এটা কোথাও একটা স্থির, লাইক পন্ড ওয়াটার অর লেক ওয়াটার, দিজ আর কল্ড লেন্টিক। অ্যান্ড ওয়েটল্যান্ড, ওয়েটল্যান্ড মিনস হোয়াট? জলাভূমি। আচ্ছা বলো তো, খুব রিসেন্টলি একটা ডাটা এসছে, ভারতবর্ষে এখন কতগুলো জলাভূমি আছে? ওয়েটল্যান্ড সংরক্ষণের জন্য তোমরা নিশ্চয়ই জানো যে রামসার কনভেনশন হয়েছিল। তাহলে সেই অনুসারে বলো তো যে কতগুলো এখন ভারতবর্ষের মধ্যে রামসার সাইট রয়েছে? হাউ মেনি রামসার সাইটস আর দেয়ার ইন ইন্ডিয়া? বলো, এনিওয়ান? ফেব্রুয়ারি মাসের সেকেন্ড ডে অর্থাৎ সেকেন্ড ফেব্রুয়ারি, সেটাকে আমরা ওয়েটল্যান্ড ডে হিসাবে কনসিডার করি। সেই দিন একটা স্পেসিফিক ডাটা এসছে ভারতের ওয়েটল্যান্ড অর্থাৎ রামসার সাইট এখন সংখ্যায় কতগুলো? ইট ইজ 80 রামসার সাইট ইন ইন্ডিয়া।
দিস ইজ 80। দেখো এখানে একটা জিনিস বলি, ঠিক আছে, আমাদের পরীক্ষাতে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে এই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জায়গাগুলো থেকে, মানে ইভিএস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, যে নিয়মিত আপডেটসগুলো হচ্ছে, কোন দিনের থিম কি, যেমন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তার থিম কি, ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডে তার থিম কি, আর্থ ডে তার থিম কি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাই কারেন্ট অ্যাফেয়ার্স, ইভিএস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স নিজেরা একটু আপডেটে রাখবে। ওকে, চলো এবার যদি আমি চলে আসি টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। টেরেস্ট্রিয়াল মানে কি? টেরেস্ট্রিয়াল মানে হচ্ছে ল্যান্ড ইকোসিস্টেম। সেই ল্যান্ড ইকোসিস্টেমে দেখো কারা রয়েছে। ল্যান্ড ইকোসিস্টেমে আমরা পাচ্ছি ফরেস্ট বা বনভূমি, গ্রাসল্যান্ড বা তৃণভূমি, মাউন্টেন বা পার্বত্যভূমি এবং ডেজার্ট ইকোসিস্টেম বা আমরা বলি মরুভূমির বাস্তুতন্ত্র। তাহলে এই জিনিসগুলো ইকোসিস্টেমের টাইপ বা ইকোসিস্টেমের ক্লাসিফিকেশন। ক্লিয়ার আছে তো সবার কাছে? ক্লিয়ার আছে সবার কাছে? ওকে, ওকে হয়েছে? ক্যান আই মুভ? ওকে, ঠিক আছে, আমি তোমাদের পিপিটি দিয়ে দেবো, ঠিক আছে? আমি এই যে পিপিটিটা হচ্ছে, এই পিপিটিটা আমি দিয়ে দেবো তোমাদের, তোমরা পিপিটি পেয়ে যাবে, ঠিক আছে? কোনো স্ক্রিনশট বা ছবি না নিলেও হবে। ওকে, আমি পিপিটিটা ক্লাসের শেষে দিয়ে দেবো। হ্যাঁ বলো। সেটা আমি বলতে পারবো না, সেটা একটু তোমাদের যিনি অ্যাডমিন আছেন একটু জিজ্ঞেস করে নাও। ওকে, আচ্ছা, তাহলে এবারে আমরা নেক্সট দেখছি যেটা ডেফিনিশন অফ ইকোসিস্টেম, রাইট? ডেফিনিশন অফ ইকোসিস্টেম। ইকোসিস্টেম এটার মানে হচ্ছে বাস্তুতন্ত্র। ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র। তাহলে বাস্তুতন্ত্র কি? ইটস আ পার্ট অফ এনভায়রনমেন্ট where interaction between living and non-living element occurs. পরিবেশের একটা অংশ যেখানে জীব এবং জড়ের পারস্পরিক ইন্টারঅ্যাকশন ঘটে বা পারস্পরিক ইন্টারঅ্যাকশন সম্পন্ন হয়। তো কি লেখা রয়েছে একটু ডেফিনেশনটা পড়া যাক। Ecosystems are made up of living and non-living components known as biotic and abiotic component respectively. This term was first time used by A.G. Tansley in 1935 to describe the whole complex of living organisms living together as a sociological unit, its habitat, or in more simple way, the living world and its habitat. তাহলে এনভায়রনমেন্ট মানে হচ্ছে সারাউন্ডিং, এনভায়রনমেন্ট মানে আমাদের চারপাশ, পরিবেশ। এনভায়রনমেন্টের মধ্যে একটা পার্ট হচ্ছে ইকোসিস্টেম, হোয়ার ইন্টারঅ্যাকশন বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং অকার্স, অ্যান্ড স্টাডি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোসিস্টেম, দিস ইজ হোয়াট, দিস ইজ ইকোলজি। ওকে,
Now look this slide. Components of ecosystem or composition of ecosystem. সো ইকোসিস্টেমের যে কম্পোনেন্টগুলো আছে বা বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো আছে, these are classified into two different categories. And ecosystem-এর one category is abiotic component, means the non-living component. তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে রয়েছে various kind of climatic factor like rain, light, wind, temperature. Edaphic factor are related to soil. So soil pH, soil minerals, these all comes under the edaphic factor. তাহলে climatic factor, edaphic factor, these all are abiotic factors. এখান থেকে কিন্তু এক্সাম্পল দিয়ে প্রশ্ন দিতে পারে। Which of the following is a biotic factor? Which of the following is abiotic factor? এরম প্রশ্ন কিন্তু আসতে পারে। And biotic factor বা living elements যেগুলো, look, these are categorized into three. Producer বাংলায় কি বলে? উৎপাদক। কনজিউমার বাংলায় কি বলে? খাদক। ডিকম্পোজার্স বাংলায় কি বলে? ডিকম্পোজারকে বাংলায় কি বলে? ডিকম্পোজার বলো বাংলায় কি বলে? পড়েছো সকলে 9-10-এ? বিয়োজক। তার উদাহরণ দাও দেখি দুটো। বিয়োজকের উদাহরণ। ইয়েস, ভেরি গুড। ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ছত্রাক। তাহলে ডিকম্পোজার হচ্ছে বিয়োজক, যার মধ্যে আমরা পাচ্ছি ছত্রাক or fungi and bacteria. Now look, এই যে consumers আমরা বলছি, consumers তাদেরকে আবার ভাগ করা হচ্ছে ডিফারেন্ট ক্লাসে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি। সো এবার আমি তোমাদের দেখাবো যে এই কনজিউমার্স যেগুলো আছে এদেরকে আমরা কিভাবে এক্সপ্লেন করি। তো চলো, ওকে। সো লুক দিস স্লাইড। এই স্লাইডটা সবাই দেখো। দেখো, দিস স্লাইড এক্সপ্লেন হোয়াট? এক্সপ্লেন ফুড চেইন। ইন বেঙ্গলি এটাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দিস গ্রাস, দিস ইজ হোয়াট? ইট ইজ প্রডিউসার। গ্রাসকে কে খাচ্ছে? গ্রাস উপর, দিস ইজ প্রাইমারি কনজিউমার। তাকে কে খাচ্ছে? র্যাট, দিস ইজ সেকেন্ডারি কনজিউমার। র্যাটকে আবার কে খাচ্ছে? টার্সিয়ারি অর 3 ডিগ্রি কনজিউমার। আবার তাকে খাচ্ছে ঈগল, দ্যাট ইজ কোয়াটারনারি অর 4th ডিগ্রি কনজিউমার। অ্যান্ড হোয়েন অল দিস বিকাম ডেড, সেখানে আমরা দেখতে পাচ্ছি ফানজাই বা ব্যাকটেরিয়া রয়েছে, এগুলো হচ্ছে ডিকম্পোজার হিসেবে কাজ করে। তাহলে এই যে আমরা ওয়েটা পড়লাম, এই যে কম্পোনেন্ট অফ বায়োটিক ফ্যাক্টরস, এই কম্পোনেন্ট অফ বায়োটিক ফ্যাক্টরসে প্রডিউসার, কনজিউমার, ডিকম্পোজার, দিজ অল আর রিলেটেড উইথ ফুড চেন। তারা একে অপরের সাথে খাদ্য শৃঙ্খলের দ্বারা যুক্ত থাকে বা খাদ্য শৃঙ্খল দ্বারা তারা সম্পর্কিত। ঠিক আছে? Am I clear? Am I clear to everyone? ঠিক আছে। আচ্ছা, আমি এবার তোমাদের অ্যাটেন্ডেন্স বিষয়টাতে আসবো একটু। আমি একটু অ্যাটেন্ডেন্স কোডটা বলছি, তোমরা একটু জেনারেট করো, ঠিক আছে? মানে তোমাদের অ্যাপটা খোলো,
আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই এবার। হ্যাঁ, এক মিনিট দাঁড়াও। এক মিনিট দাঁড়াও, কোডটা প্রবলেম করছে। সমীরণদা একটু এদিকে আসবেন। সমীরণদা একটু আসবেন। একটু এদিকে আসবেন কেউ। হ্যাঁ বলছি, অ্যাটেন্ডেন্স কোডটা জেনারেট হচ্ছে না। মানে না, এখানে আমি যে পেজটা খুলেছি দেখাচ্ছে যে নট ফাউন্ড। হ্যাঁ লাইভ ক্লাস, এই তো দেখুন লাইভ ক্লাস। না ক্যালেন্ডারে মারছেন তো লাইভ ক্লাস না না, মারছেন। এই তো লাইভ ক্লাস। আচ্ছা, হ্যাঁ তাহলে ওদের কাছে কোনো প্রবলেম হচ্ছে, সেটা আপনারা কথা বলেন যে ওরা কীভাবে কী করবে। আচ্ছা, প্রবলেম হতে পারে কারণ এলএমএস এ তার প্রবলেম হচ্ছে, ওই জন্যই তো ক্লাসটা লিঙ্ক দিয়ে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওদের হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম আছে, ওই জন্য হচ্ছে না, নিচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এটা, ডক্টর নিয়ে নিন। তাহলে এটা একটু বলে দিতে হবে। হ্যাঁ, আপনি আপনি নিজেই বলে দিন, ব্রাঞ্চগুলোকে বলে দিন, আর সমস্যা আছে পরে তাহলে কথা বলেন। আমি তাহলে কি চেঞ্জ করবো তাই? না 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 না, এটা চেঞ্জ করতে হবে না, এটা হয়নি এখনো। ওকে, এটা একটু অ্যাপের প্রবলেম হয়েছে আজকে। সো আজকে কোড জেনারেট করা যাচ্ছে না। সো যাই হোক, চলো আমরা পড়াটায় ফিরে আসি। আমরা যে পড়াতে ছিলাম ফিরে আসি। ওকে, তো আমরা ফুড চেন অবধি দেখলাম। এইবার দুটো জিনিস দেখব। লুক, এই যে ফুড চেনের কথা বলছি, দেখো ফুড চেন জেনারেলি দুই ধরনের হয়। ওয়ান ইজ গ্রেজিং ফুড চেন and another one is detritus food chain. So grazing food chain and detritus food chain, এদের মধ্যে একটা ডিফারেন্স আছে। গ্রেজিং ফুড চেন, it starts from producer, এটা প্রডিউসার বা উৎপাদক থেকে শুরু হয়। আর এখানে যে ডেট্রিটাস ফুড চেন দেখছো, এই ডেট্রিটাস ফুড চেন চালু হয় কোথা থেকে? ডেড ম্যাটার বা ডিকম্পোজার থেকে। সো এখানে দেখাই যাচ্ছে একটা লিভস অফ ক্যাবেজ দ্যাট ইজ প্রডিউসার, তাকে খাচ্ছে ক্যাটারপিলার,
তাকে খাচ্ছে একটা থ্রাস, একটা বার্ড। তাহলে দিস ইজ এক্সাম্পল অফ গ্রেজিং ফুড চেন। অ্যান্ড ডেট্রিটাস ফুড চেন, ডেড ম্যাটার ইজ হেয়ার, তাকে খাচ্ছে প্রাইমারি ডেট্রিটাস ফিডার, প্রাইমারি ডেট্রিটাস ফিডারকে আবার খাচ্ছে সেকেন্ডারি ডেট্রিটাস ফিডার। সো দিস ইজ ডেট্রিটাস ফুড চেন। ওকে, সো বলো, কিছু বলছো? সাউন্ড তো ইকো হওয়ার কথা নয়, আমি পুরো ভলিউম কন্ট্রোলেই রয়েছে। দেখো এবার হচ্ছে, এবার কি ইকো আসছে? হ্যালো, ঠিক আছে। ওকে, তাহলে গ্রেজিং ফুড চেন স্টার্টস ফ্রম প্রডিউসার অ্যান্ড ডেট্রিটাস ফুড চেন স্টার্টস ফ্রম ডেড ম্যাটার। এবার এই জায়গাতে আমরা চলে যাচ্ছি আমাদের এর ঠিক পরবর্তী যে স্লাইডটা রয়েছে সেইটার মধ্যে। দেখো গ্রেজিং এবং ডেট্রিটাস ফুড চেনের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে। সো গ্রেজিং ফুড চেন, দিস চেন বিগিনস উইথ প্রডিউসার অ্যাজ দ্য ফার্স্ট ট্রফিক লেভেল। তাহলে গ্রেজিং ফুড চেন স্টার্টস হচ্ছে প্রডিউসার থেকে। অ্যান্ড ডেট্রিটাস ফুড চেন, দিস চেন বিগিনস উইথ ডেট্রিভোর্স অ্যান্ড ডিকম্পোজার্স অ্যাজ দ্য ফার্স্ট ট্রফিক লেভেল। তাহলে ডেট্রিভোর্স বা ডিকম্পোজার থেকে এটা স্টার্ট হচ্ছে। গ্রেজিং ফুড চেনের এনার্জি আসছে কোত্থেকে? এনার্জি আসছে সান থেকে বা সূর্য থেকে। আর ডেট্রিটাস ফুড চেনে এনার্জি আসছে কোথা থেকে? অর্গানিক রিমেন বা ডেট্রিটাস থেকে। গ্রেজিং ফুড চেন, ইট অ্যাডস এনার্জি। কিভাবে? এটা কিভাবে শক্তি পরিবেশে দেয় দেখো একটু বুঝতে হবে। ধরো গ্রাস, গ্রাসকে খাচ্ছে গ্রাস ওপার, এবং গ্রাস ওপারকে খাচ্ছে স্নেক। আমরা 10% ল পড়েছিলাম। 10% ল এর বক্তব্য কি ছিল? যে টোটাল এনার্জি 10% করে করে ট্রান্সফার হবে, তাই তো? তাহলে গ্রাসের মধ্যে যে টোটাল এনার্জি আছে তার 10% যদি এতে যায়, তাহলে বাকি 90% কি হচ্ছে? বাকি 90% সেটা লস হচ্ছে বা সেটা অ্যাড হচ্ছে এনভায়রনমেন্টে, রাইট? তাহলে সেই জন্যই কথাটা লেখা আছে ফুড চেন অ্যাডস এনার্জি ইনটু দ্য ইকোসিস্টেম। এটা এনার্জি অ্যাড করছে। তোমরা থার্মোডাইনামিক্সের ল জানো যে শক্তি সেটাকে তৈরি করা যায় না, সেটাকে ধ্বংস করা যায় না। শক্তি একটা কনস্ট্যান্ট রূপে রয়েছে, সেটা কেবলমাত্র একটা থেকে আরেকটাতে রূপান্তরিত হয়। অন্যদিকে আমরা পাচ্ছি ডেট্রিটাস ফুড চেন। কি বলেছে? ইট রিট্রিভস ফুড এনার্জি ফ্রম ডেট্রিটাস অ্যান্ড প্রিভেন্টস ইটস ওয়েস্টেজ। তাহলে এটা ফুড এনার্জি রিট্রিভ করে ডেট্রিটাস ম্যাটার থেকে এবং তার ওয়েস্টেজকে প্রিভেন্ট করছে। তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন গ্রেজিং অ্যান্ড ডেট্রিটাস। ওকে, এইবার দেখো এই যে ফুড চেন, তাহলে মাল্টিপল নাম্বার অফ ফুড চেন ইট ফর্মস হোয়াট? মাল্টিপল নাম্বার অফ ফুড চেন ইট ফর্মস ফুড ওয়েব। হিয়ার ইজ দ্য পিকচার অফ ফুড ওয়েব। আমরা বাংলায় এটাকে বলে থাকি খাদ্য জাল, খাদ্য জাল। সো কর্ন, কর্ন সেটাকে খাচ্ছে গ্রাস ওপার, গ্রাস ওপারকে খাচ্ছে ফ্রগ, ফ্রগকে খাচ্ছে স্নেক। This frog is again eaten by eagle.
তাহলে ফ্রগটা কি ঈগলও খেতে পারে? সেই ফ্রগটা দেখো বিভিন্ন প্রকার ইনসেক্টদের খাচ্ছে, সেই ইনসেক্টদের আবার খেতে পারে, ফ্রগ যেমন খেতে পারে তেমনি বার্ডও খেতে পারে। সো ইটস আ মাল্টিপল রিলেশন। গ্রাসহোপারটাকে যেমন ফ্রগ খায়, গ্রাসহোপারটাকে একটা র্যাটও খেতে পারে। সো উই অল আর ইন্টারলিঙ্কড, আমরা সবাই কিন্তু একে অপরের সাথে যুক্ত পরিবেশের মধ্যে, এবং এই যে মাল্টিপল রিলেশনশিপ অর প্রিডেটর প্রে রিলেশনশিপ বলা চলে যেটাকে, সেটাই কিন্তু খাদ্য জাল বা ফুড ওয়েব তৈরি করেছে। ঠিক আছে, খাদ্য শৃঙ্খল খাদ্য জাল বোঝা গেছে? ঠিক আছে, ওকে। এবার আমরা যে কনসেপ্টটায় যাব সেটা হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড, অ্যানাদার ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ইকোলজিক্যাল পিরামিড কি? এই যে এনভায়রনমেন্টের যে ডিফারেন্ট কম্পোজিশনগুলো আছে, সেই কম্পোজিশনগুলোকে আমরা বিভিন্ন শর্তের ভিত্তিতে অ্যারেঞ্জ করব বা শর্তের ভিত্তিতে সাজাবো। সো হোয়াট আর দ্য শর্ত or what are the conditions? Number pyramid, biomass pyramid and energy pyramid. And the concept of ecological pyramid সেটা কে দিয়েছিলেন আমাদের? চার্লস এলটন in the year 1927. So this is called what? This is called Eltonian pyramid. Okay, so by image I will describe. দেখো, this is what? This is pyramid of number, সংখ্যার পিরামিড। এই pyramid of number, the base, it is occupied by producers. Producer number is maximum here. After producer or who eat producers, that is primary consumer. So if this is grass, definitely it is cow. Primary consumers, these are eaten by secondary consumers, and secondary consumers are eaten by tertiary consumers. তাহলে producers, they occupy the base of pyramid, okay, in case of number pyramid. But the most interesting thing is that a number pyramid, it may be inverted. এটা উল্টানোও হতে পারে, এটা ইনভার্টেডও হতে পারে। কোথায়? Parasitic ecosystem or parasitic food chain. In case of parasitic ecosystem or in case of parasitic food chain, the ecological pyramid of number is inverted. How? Look, this is producer. প্রডিউসারের মধ্যে কে রয়েছে? একটা গাছে কি থাকে? ইন এ ট্রি মাল্টিপল বার্ডস আর লিভিং, সো ইন এ ট্রি দেয়ার আর মাল্টিপল বার্ডস, and within the body of multiple birds who are present? Various parasites are present, and inside the body of various parasites there are hyperparasites. So producer, herbivore, parasites, and inside parasites hyperparasites. So definitely this is a parasitic chain and it represents the inverted pyramid of number. This may be also spindle shaped. এটা একটা স্পিন্ডেল আকৃতিরও হতে পারে। কিরকম? দেখো একটা গাছে অনেক পাখি আছে, in a tree there are multiple birds, and if any one of the bird is consumed by a carnivore, যদি সেটাকে একটা ধরো ঈগল এসে খেয়ে নিচ্ছে কি বাজ পাখি এসে খেয়ে নিচ্ছে, তাহলে সেটা একটা স্পিন্ডেল আকৃতির মতো হয়ে যাবে।
ওকে, নাও ইকোলজিক্যাল পিরামিড অফ বায়োমাস। বায়োমাস মানে কি? বায়োমাস মানে হচ্ছে জীব ভর বা জৈব ভর। তাহলে দেখো একদম শুরুতে আমরা ডেফিনেশনটাও দেখতে পাচ্ছি, লেখা আছে বায়োমাস রেফার্স টু দ্য টোটাল ওয়েট অফ লিভিং ম্যাটার পার ইউনিট এরিয়া। সো টোটাল ওয়েট অফ লিভিং ম্যাটার পার ইউনিট এরিয়াকে আমরা বলছি বায়োমাস। এবং এই যে বায়োমাস, জাস্ট লাইক দ্য নাম্বার পিরামিড, সেটা কিন্তু প্রডিউসার তলায়, তারপর প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি, টার্সিয়ারি। সো যেহেতু এটা ইউনিট এরিয়াকে কনসিডার করে করা হচ্ছে, তাই ইন দ্যাট কেস অলসো প্রডিউসার উইল বি অ্যাট দ্য বেস। বাট লুক, ইনভার্টেড বায়োমাস পিরামিডও কিন্তু আছে। ইনভার্টেড বায়োমাস পিরামিডও আছে। ইনভার্টেড বায়োমাস পিরামিড কোথায় দেখা যায়? না, ইনভার্টেড বায়োমাস পিরামিড দেখা যাচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে। অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। তাহলে এই যে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, ধরো আমরা দেখি না যে সমুদ্রের ওপরে কখনো কখনো শার্ক চলে এসছে, কি কখনো কখনো হোয়েল চলে এসছে। তাহলে সারফেসে এই শার্ক বা হোয়েলরা অবস্থান করছে এবং সেই মুহূর্তে তার তলায় রয়েছে হার্বিভোরস বা প্রডিউসাররা। তাহলে কার্নিভোররা, দে আর লোকেটেড অ্যাট দ্য টপ, তাদের তলায় রয়েছে হার্বিভোর এবং তাদের তলায় রয়েছে ভেরিয়াস প্রডিউসার্স। তাহলে ফর অ্যাকোয়াটিক ইকোসিস্টেম অনলি, for aquatic ecosystem only, biomass pyramid is inverted. Number pyramid is inverted in parasitic ecosystem. Biomass pyramid is inverted in aquatic ecosystem. Number pyramid parasitic, biomass pyramid aquatic. বোঝা গেছে? বুঝতে পেরেছো? বাকিরা কোথায়? একজন থেকেই রেসপন্স পাচ্ছি। ঠিক আছে, ওকে। এইবার দেখো পিরামিড অফ এনার্জি। তাহলে এনার্জি পিরামিড, এটা কিন্তু কখনো ইনভার্টেড হয় না, নেভার ইনভার্টেড, ইট ইজ অলওয়েজ আপরাইট। ওকে, এবং এনার্জি পিরামিডে আমরা দেখতে পাচ্ছি 10% ল কিন্তু ভালো মতোই ফলো হচ্ছে। প্রডিউসার্স, তাদের মধ্যে রয়েছে 10,000 কিলো ক্যালোরি এবং এই 10,000-এর আবার 10% যাচ্ছে প্রাইমারি কনজিউমারদের মধ্যে, তারও 10% যাচ্ছে সেকেন্ডারিদের মধ্যে, তারও আবার 10% যাচ্ছে টার্সিয়ারিদের মধ্যে। সো 10% করে করে চেঞ্জ হতে হতে যাচ্ছে, অ্যান্ড দিস রিপ্রেজেন্টস দ্য পিরামিড অফ এনার্জি, যেটা কখনো উল্টানো হয় না। নাম্বার পিরামিড উল্টানো হয়, বায়োমাস পিরামিড উল্টানো হয়, বাট এনার্জি পিরামিড কখনো উল্টানো হয় না, এটা মনে রাখবে। সো দেখো এখানে এই যে 10% ল যেটার কথা আমরা বলছি, সেটাও খুব সুন্দরভাবে বোঝানো আছে। 10% law introduced by Lindemann states that only 10% of energy is transferred from one trophic level to another, and 90% energy it is lost during transfer, respiration and digestion process. যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাসের মধ্যে ম্যাক্সিমাম এনার্জি আছে 10 জুল, তার 1 জুল পাচ্ছে কে? এই হার্বিভোরটা। ঠিক আছে, মানে 10% অনলি ট্রান্সফার হলো, তারও আবার 10% ট্রান্সফার হলো এই সিংহটার মধ্যে। সো এটাই লিন্ডেম্যানের ল। ওকে ওকে, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। এইবার আমরা একটা কনসেপ্ট বুঝবো এবং আমাদের আর একটা স্লাইড আছে, সেটা একটু দেখবো,
দেখে তারপর আমরা একটু কোশ্চেন অ্যান্সার করব, ঠিক আছে? দেখো এবারে আসছি ইকোটোন অ্যান্ড এজ এফেক্ট। ইকোটোন কি বলছে? ট্রানজিশনাল জোন বিটুইন টু ডিফারেন্ট ইকোসিস্টেম ইজ কল্ড ইকোটোন। তাহলে ট্রানজিশনাল জোন বিটুইন টু ডিফারেন্ট ইকোসিস্টেম, হোয়াট ইজ মিন্ট বাই ট্রানজিশন? দেখো এটা একটা গ্রাসল্যান্ড, এটা একটা ফরেস্ট, তাহলে এদের একটা ওভারল্যাপিং জোন আছে বা এদের একটা কমন জোন আছে, সেই কমন জোনটাকেই আমরা বলছি ইকোটোন, দ্য ওভারল্যাপিং জোন অফ টু ডিফারেন্ট ইকোসিস্টেম। নাও উই আর গেটিং এজ এফেক্ট। এজ মানে কি? এজ মানে হচ্ছে প্রান্ত বা ধার। ওকে, তাহলে দেখো গ্রাসের এটা এজ, দিস ইজ এজ অফ গ্রাসল্যান্ড, আবার ফরেস্টের এটা এজ। তাহলে হোয়াট ইজ এজ এফেক্ট? দেখো রিজিয়ন এ অর্থাৎ গ্রাসল্যান্ডে আমরা দেখছি 3টে স্কোয়ার স্পিসিস রয়েছে, আবার আমরা ফরেস্ট যেটা রাউন্ড রয়েছে বিতে, সেখানে আমরা দেখছি 3টে রাউন্ড স্পিসিস রয়েছে, 3টে এখানে স্কোয়ার স্পিসিস, 3টে এখানে রাউন্ড স্পিসিস। বাট দেখো এই যে মাঝামাঝি যে জোনটা, এই মাঝামাঝি জোনে 3টে অ্যাডিশনাল আমরা ট্রায়াঙ্গুলার স্পিসিস দেখতে পাচ্ছি। তাহলে এই যে ট্রায়াঙ্গুলার স্পিসিস গুলো, এগুলো কিন্তু এখানে এক্সট্রা। তাহলে দিস ইজ দ্য রেজাল্ট অফ এজ এফেক্ট। মানেটা কি বলা হচ্ছে? যে এই যে ওভারল্যাপিং জোন আছে দুটো ডিফারেন্ট ইকোসিস্টেমের, এই ওভারল্যাপিং জোনে কি হবে? বায়োডাইভার্সিটি বা স্পিসিসের অ্যাবান্ডেন্সটা অনেক বেশি হবে, এবং সেটাকেই আমরা এজ এফেক্ট বলবো। ক্লিয়ার? বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা, এবার এই স্লাইডটা দেখো। এই স্লাইডে আমরা পাচ্ছি ইকোসিস্টেম সার্ভিস, অর্থাৎ একটা পরিবেশ থেকে আমরা যে উপকারগুলো পাই বা আমরা যে বেনিফিটগুলো পাই, সেই বেনিফিটগুলোই কিন্তু ইকোসিস্টেম সার্ভিস হিসেবে পরিচিত। তাহলে এই যে ইকোসিস্টেম সার্ভিস, এটার 4 রকম গ্রেড আছে: প্রভিশনিং সার্ভিস, রেগুলেশন সার্ভিস, কালচারাল সার্ভিস এবং সাপোর্ট সার্ভিস। তাহলে প্রভিশনিং সার্ভিস, প্রভিশনিং হচ্ছে ফুড, ফুয়েল, উড, ফাইবার, টিম্বার, দিজ আর প্রভিশনিং টাইপ অফ সার্ভিস। তাহলে প্রভিশন মানে কি? গুডস প্রডিউসড অর প্রোভাইডেড বাই ইকোসিস্টেম। তাহলে একটা ইকোসিস্টেম যে গুডসগুলো প্রডিউস করছে আমাদের সামনে, সেটাই কিন্তু প্রভিশনিং সার্ভিসের মধ্যে ডেফিনেটলি পড়ে। তাহলে এরকম প্রশ্ন দিতে পারে, হুইচ ইজ আ প্রভিশনিং সার্ভিস অফ ইকোসিস্টেম? রেগুলেশন, হোয়াট ইজ রেগুলেশন? বেনিফিটস ফ্রম রেগুলেশন অফ ইকোসিস্টেম প্রসেস, যেমন পেস্ট রেগুলেশন, ক্লাইমেট রেগুলেশন, এগুলোর কথা বলা হয়েছে। কালচারাল, স্পিরিচুয়াল, রিক্রিয়েশনাল, অ্যাস্থেটিক বা এডুকেশনাল। সো স্পিরিচুয়াল বেনিফিটস কীরকম? ধরো এই যে তুলসী গাছকে আমরা পুজো করি বা তুলসী পাতা দিয়ে পূজা আর্চা করা হয়, দিস ইজ ওয়ান কাইন্ড অফ কি স্পিরিচুয়াল বেনিফিটস অফ ইকোসিস্টেম। আবার তারপরে রয়েছে দেখো সাপোর্ট। তাহলে সাপোর্ট কি? যেগুলো সাধারণভাবে ইকোসিস্টেম সার্ভিসটা দেওয়ার জন্য দরকারি, যেমন হাইড্রোলজিক্যাল সাইকেল, নিউট্রিয়েন্ট সাইকেল, প্রাইমারি প্রোডাকশন, এগুলো সবই হচ্ছে সাপোর্ট সার্ভিসের আওতায় পড়ে। তাহলে এগুলো থেকে কিন্তু আলাদা আলাদাভাবে তোমাকে প্রশ্ন দিতে পারে, হুইচ ইজ প্রভিশনিং, হুইচ ইজ রেগুলেটিং, হুইচ ইজ কালচারাল, অর হুইচ ইজ সাপোর্ট সার্ভিস, সেই হিসাবে কিন্তু অ্যান্সার করবে। ওকে, নাও আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট স্লাইডে আমরা চলে যাচ্ছি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, এবং এই বছর যে মেন্স পরীক্ষা হয়েছে 2022 সালে, সেখানে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড।
দেখো কীরকমভাবে প্রশ্ন আসতে পারে। এই যে আমি ফুড চেন পড়ালাম তোমাদের, প্রিডেটার প্রে রিলেশনশিপ তোমাদের পড়ালাম, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো মিউচুয়ালিজম, মিউচুয়ালিজম সেখানে লক্ষ্য করো দুটোই দেখা যাচ্ছে প্লাস, দুটোই আসছে প্লাস। তার মানে বোথ স্পিসিস হু আর ইন এ মিউচুয়ালিস্টিক রিলেশন, তারা কিন্তু একে অপরকে হেল্প করছে বা সাহায্য করছে তাদের বেনিফিটের জন্য। তাহলে দিস ইজ দ্য মিউচুয়াল, দিস ইজ কল্ড মিউচুয়ালিজম। ওকে, সো বোথ স্পিসিস আর বেনিফিটেড। ফর এক্সাম্পল লাইকেন, মাইকোরাইজা। লাইকেন এটা কি, শৈবাল এবং ছত্রাকের সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। মাইকোরাইজা কি হয়, রুটের সঙ্গে ফাঙ্গাসের অ্যাসোসিয়েশন, মানে অ্যাসোসিয়েশন অফ রুট অ্যান্ড হায়ার অ্যাসোসিয়েশন অফ ফাঙ্গাস অ্যান্ড রুট অফ হায়ার প্ল্যান্টস। কমেন্সালিজম, দিস কেম ইন মেন্স 2022, এই প্রশ্নটা 2022-এর মেন্সে দিয়েছিল। প্লাস জিরো, সো ওয়ান ইজ বেনিফিটেড। প্লাস মানে কি, একজনের বেনিফিট হচ্ছে, আর একজনের কিন্তু নো বেনিফিট নো লস, কোনো বেনিফিটও হচ্ছে না, কোনো লসও হচ্ছে না। সো যেমন অর্কিডস, লিয়ানাস, অর্কিডগুলো কি হয়, অর্কিডগুলো দেখবে একটা প্ল্যান্টের সাপোর্টে বেঁচে থাকে। তাহলে যে প্ল্যান্টের সাপোর্টে এরা বেঁচে আছে তার কোনো মানে তার কোনো ক্ষতিও হচ্ছে না, কোনো বেনিফিটও হচ্ছে না। বাট অর্কিড, দে আর টেকিং নিউট্রিশন ফ্রম দেম অর দে আর টেকিং সাপোর্ট ফ্রম দেম, তাহলে অর্কিডসগুলোর কিন্তু এখানে বেনিফিট হচ্ছে। দেন প্রিডেশন, প্যারাসাইটিজম, এই দুটো সেম টাইপের ইন্টারাকশন। তাহলে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, একজনের বেনিফিট হলো আর একজনের কোনো বেনিফিট হলো না। প্রিডেটার প্রে রিলেশনশিপ, খাদ্য খাদক সম্পর্ক। প্যারাসাইটিজম, ধরো আমার শরীরে কোনো কৃমি বাসা বেঁধেছে, সেই কৃমিটা আমার শরীর থেকে যাবতীয় জুস নিয়ে নিচ্ছে, আমাকে সে ক্ষতি করে দিয়ে নিজে বেনিফিট নিয়ে চলে যাচ্ছে। দেন আসছে কম্পিটিশন। কম্পিটিশনে কি হয়, যেহেতু দুটো অর্গানিজম একটা কমন রিসোর্সের জন্য লড়াই করে বা কমন রিসোর্সের জন্য তারা ফাইট করে, তাদের দুজনেরই কিন্তু এখানে কি হচ্ছে, ফিটনেস নষ্ট হচ্ছে বা ফিটনেস লস হচ্ছে। সো ইট ইজ হার্মফুল ফর বোথ। এবং তার সাথে আমরা রয়েছে দেখতে পাচ্ছি অ্যামেনসালিজম, দ্যাট ইজ মাইনাস জিরো। সো হোয়াট ইজ মাইনাস জিরো, ওয়ান স্পিসিস ইজ হার্মড, অ্যানাদার স্পিসিস ইজ নাইদার হার্মড নর অ্যাফেক্টেড। ধরো তুমি ঘাসের ওপর দিয়ে চলে যাচ্ছ পা মারিয়ে, তাহলে ঘাসগুলো এতে করে কি হচ্ছে, ঘাসগুলো কিন্তু এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু কিছু ঘাস হয়তো মারাও যাচ্ছে, কিন্তু তোমার কোনো বেনিফিটও হচ্ছে না বা তোমার কোনো ক্ষতিও হচ্ছে না। দিস ইজ হোয়াট উই কল অ্যামেনসালিজম। অ্যামেনসালিজম অ্যান্ড কমেনসালিজম, দে আর এক্স্যাক্টলি অপোজিট টু ইচ আদার। আর এক ধরনের আছে, সেটা কি, সেটা হচ্ছে এখানে একটু লিখে দিই, ক্যানিবালিজম। বোথ প্রে অ্যান্ড প্রিডেটর, দে আর সেম। কিছুদিন আগে আমরা যেমন দেখেছিলাম যে পোলার বিয়াররা খাদ্যের অভাবে নিজেদের সন্তানদেরই খেয়ে ফেলছে। মানুষ যদি আজকে মানুষ খেতে শুরু করে ফর এক্সাম্পল, তাহলে সেটাই হচ্ছে কমেন্সালিজম, হোয়েন বোথ প্রে অ্যান্ড প্রিডেটর আর সেম। ঠিক আছে, বুঝলে ইন্টারাকশনগুলো, বুঝতে পেরেছো? ওকে, আমরা এবার একটু ক্লাস ওয়ার্কে যাব। হ্যাঁ, তোমাদের হ্যান্ডআউটে একটা ক্লাস ওয়ার্ক আছে,
ওকে, দ্য টার্ম ইকোসিস্টেম ওয়াজ কয়েন্ড বাই, কি হবে? অপশন এ, ভেরি গুড। মেজর কম্পোনেন্ট অফ বায়োস্ফিয়ার, কি হবে? অল অফ দিস। আচ্ছা, ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্টাল এডুকেশন জানা আছে কোথায় হয়েছিল? নিউ দিল্লি। দ্য টার্ম ইকোলজি ওয়াজ কয়েন্ড বাই, ইকোলজি শব্দটাকে কে কয়েন করেছিলেন? দ্যাট ইজ আর্নস্ট হেকেল। ফাদার অফ ইকোলজি, ইয়েস, এখানে যেহেতু অ্যাকচুয়ালি ফাদার অফ ইকোলজি কে হয়? ফাদার অফ ইকোলজি হচ্ছেন ওডাম, আর ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি হচ্ছেন আর মিশ্র। কিন্তু যেহেতু ওডাম অপশানে নেই, সেই জন্য আমরা আর মিশ্রকেই নিলাম। আচ্ছা, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেটেড ইন এভরি ইয়ার অন 5th জুন। ওকে, তোমরা মার্ক করে নিয়েছো তো? মার্ক করে নিয়েছো? ওকে, এবার দেখো, আর্থ ডে 22nd এপ্রিল, 7 অপশনে গোলস গুলো কবে ফর্মুলেট করা হয়েছিল? এনভায়রনমেন্টাল এডুকেশনের গোলস গুলোকে কবে ফর্মুলেট করা হয়েছিল? 1975। অবজেক্টিভস গুলো এসেছিল 1977-এ, আর গোলস হচ্ছে 1975। হু ইজ ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি? এটা হবে আর মিশ্র। ওকে, দেন হু ইজ পপুলারলি নোন অ্যাজ গ্রিন জাজ? গ্রিন জাজ কাকে বলা হয়? দেখো, এটা হচ্ছে কুলদীপ সিং। এই যে কুলদীপ সিং, ইনি গ্রিন বেঞ্চ তৈরি করেছিলেন। গ্রিন বেঞ্চ তৈরি করেছিলেন ক্যালকাটা হাইকোর্টে 1996 সালে, এবং যে বেঞ্চের কাজ ছিল পরিবেশ সংক্রান্ত বিভিন্ন মামলা মোকদ্দমার নিষ্পত্তি ঘটানো। 2019-এর ডাব্লিউবিসিএস মেন্সে প্রশ্ন দিয়েছিল যে গ্রিন বেঞ্চ কবে তৈরি হয়? ইন দ্য ইয়ার 1996। তাহলে এই গ্রিন বেঞ্চ তৈরি করেছিলেন কুলদীপ সিং, তাই তার নামানুসারে আমরা, মানে এই গ্রিন বেঞ্চের নামানুসারে আমরা তাকে গ্রিন জাজ হিসেবে আখ্যায়িত করি। কারণ কোনো জাজ ভারতের ইতিহাসে সর্বপ্রথম পরিবেশ নিয়ে এরকম একটা ডিভিশনাল বেঞ্চ তৈরি করেন। আচ্ছা, তারপর দ্য স্টাডি অফ ইন্টার রিলেশনশিপ বিটুইন লিভিং অর্গানিজম অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট, কি হবে? ইকোলজি। অট ইকোলজি তার মানেটা কি? অট ইকোলজি মিন্স, ভেরি গুড, ইকোলজি অফ ইন্ডিভিজুয়াল। সিন ইকোলজি কি হবে? সিন ইকোলজি গ্রুপ অফ অর্গানিজম অ্যাজ অ্যান ইউনিট, অপশন ডি। কারণ এখানে শুধু প্ল্যান্ট কমিউনিটি বলেছে, প্ল্যান্ট কমিউনিটি নিয়ে হয় না, কারণ অ্যানিমাল কমিউনিটিও পরিবেশে থাকে। তাহলে ইকোলজি অফ কমিউনিটি বলেছি আমরা সিন ইকোলজিকে, সেই জন্য গ্রুপ অফ অর্গানিজম অ্যাজ অ্যান ইউনিট। ওকে, মুভ করব, দাগ দিয়েছো? ঠিক আছে, আমি তাহলে মুভ করছি।
ওকে, তারপর এ কমিউনিটি ইজ কি হবে, কি করেছো, কমিউনিটি ইজ, কমিউনিটি ইজ, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। এটা তো অ্যাকচুয়ালি তোমাদের হ্যান্ডআউটের মধ্যে থাকার কথা। হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে, এনিওয়ে চলো, তারপর দেখতে পাচ্ছি আমরা কমিউনিটি। তাহলে কমিউনিটি কি হবে, কমিউনিটি হচ্ছে দেখো অর্গানিজমস লিভিং ইন এ হ্যাবিট্যাট। তাহলে কমিউনিটিতে অনেক স্পিসিস বাস করে একসাথে, সো অর্গানিজমস লিভিং ইন এ হ্যাবিট্যাট, দিস ইজ কমিউনিটি। কোশ্চেন নাম্বার 15, ভেরি ইজি কোশ্চেন, বলো প্রাইমারি সোর্স অফ এনার্জি ইন অ্যান ইকোসিস্টেম কি হবে, সোলার এনার্জি। ওকে, তারপর দেখো কি আছে, আ ফুড চেন কনসিস্ট অফ, ফুড চেন কনসিস্ট অফ, অপশন সি প্রোডিউসার, কনজিউমার, ডিকম্পোজার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 17, কোন পিরামিড ইনভার্টেড হয় না, এনার্জি পিরামিড, 17 বম্বে। ইনভার্টেড বায়োমাস পিরামিড কোথায় পাওয়া যায়, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, 18 এ। ইনভার্টেড নাম্বার পিরামিড কোথায় পাওয়া যায়, প্যারাসাইটিক ইকোসিস্টেম। তারপর দ্য টেন্ডেন্সি টুয়ার্ডস ইনক্রিজড ভ্যারাইটি অ্যান্ড ডেন্সিটি অফ স্পিসিস অ্যাট কমিউনিটি জাংশন, তাকে কি বলবো, এজ এফেক্ট। ভেরি গুড, ঠিক আছে, তাহলে এগুলোই ছিল আমাদের আজকের প্রশ্ন উত্তরের পালা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের পিপিটিটা পাঠিয়ে দিচ্ছি, তোমরা একটু কনসার্ন তোমাদের যিনি অ্যাডমিন আছেন তার থেকে একটু কালেক্ট করে নেবে, ঠিক আছে। সো পিপিটিটা পাঠিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা যদি হয় একটু তোমরা জানিও, পরের ক্লাসে জানিও, ঠিক আছে। আমি তাহলে আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবে।